দেখেন আমার এলাকার মানুষ ইটনস্ট্রম মিটামনের মানুষ, ওইটা আমি 1996 সনে টেলিভিশন মার্কা নিয়ে আওয়ামী লীগ ছেড়ে, আমি আওয়ামী লীগের কি ছিলাম সবাই জানে, যে যত কথাই বলুক আমি আওয়ামী লীগের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, যদিও আমাকে কোনো পদ পদবি শেখ হাসিনা দেয় নাই কোনোদিন। আমি ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, হানিফের ইলেকশন এজেন্ট ছিলাম, আমি মাগুরার ইলেকশনে চিফ ইলেকশন এজেন্ট ছিলাম, আমি সমস্ত কলেজ স্কুল বিশ্ববিদ্যালয়গুলিতে বক্তৃতা করে করে প্যানেল পাস করাইছি, এগুলো সবাই জানে। সেই আওয়ামী লীগের আমি 86 সনে এমপি ছিলাম, সমস্ত অ্যাকাউন্ট ছাইরা এলাকাতে গেলাম আমার এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য। সেই এলাকাটা হলো ইটনা মিটামন অষ্টম, বলতে গেলে সমস্ত ভাটি এলাকার সাথে আমার সেই প্রাণের সঙ্গী আছে। সেই যে গেছিলাম, সেই 30 বছর যাবৎ সুখে দুঃখে সুদিনে দুর্দিনে মরণের জীবনে সমস্যার সমাধানে আমি তাদের সাথে আছি, এবং আমার লাশটাও মৃত্যুর পরে তাদের কাছেই যাবে। যে যত কথাই বলুক, আমাদেরকে হাওড় অঞ্চলের ইটনামিটামন অষ্টগ্রামের মানুষের কাছ থেকে কেউ দূরে সরাইতে পারবে না। আমি মানুষের সাথেই থাকবো, এবং আমি তাদেরকে বলে আসছি, ইটনামিটামন অষ্টগ্রামের মানুষ, আমি আপনার পাহারাদার, আমি আপনাদের গোলাম, আমি আপনাদের সাথে আছি, কারো কথা বিশ্বাস করবেন না, আপনাদের জন্য আমার জীবন আছে, জীবন দিব, মৃত্যুর পরেও আমার লাশটা এখানেই কবর হবে। এই মানুষ হাজারে হাজারে আসে, এটা কোনো না, একটা টাকা দেওয়া হয় নাই, মানুষ নিজের খরচে আসে, আমার পকেট থেকে একটা টাকাও খরচ হয় না, কাউকে টাকা দেওয়া হয় না। এই যে শত শত নৌকা আছে, হাজার হাজার মানুষ আছে, 3 মাইল লম্বা মিছিল হয়। এই যে আমি ওতে গেলে অষ্টগ্রামে গেছি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে 12ই রবিউল আউয়াল, 7 কিলোমিটার লম্বা মিছিল হয়েছে, 150 গেট হয়েছে, 500 গরু জবাই হয়েছে, 500 500 ইউনিয়নে, এমনও গেছে একটা ওয়ার্ডে 3টা গরু জবাই হয়েছে, 4টা গরু জবাই হয়েছে, এইরকম অবস্থা। তো এই অবস্থায় দাঁড়ায়া মানুষের মধ্যে আমার যে প্রীতি, আমার যে ভালোবাসা, এবং মানুষের প্রতি আমার যে দরদ এবং শ্রদ্ধা বোধের জীবনে যাবে না মৃত্যু পর্যন্ত। কাজে ইটনা অষ্টগ্রাম মিটামনের মানুষকে আমি সালাম জানায় বলি, যারা যত কথাই বলো এই জামাত, রাজাকার, আলবদর এবং স্বাধীনতা বিরোধী শক্তি, এবং আমার বিরুদ্ধে এখন কিছু দাঁড়াইছে, কি করবো, আপনাকে 200 ভোট পাইবো না, কিন্তু 2 কোটি টাকা খরচ করতেছে এই চোরারা, কালা চোরারা, এরা কেউ চাকরি করতো, কেউ ওইটা করতো, লুটপাট করে টাকা করে খরচ করে ইউটিউব চালায়, বাজে কথা বলে, কিন্তু তা তো মানুষ আমার পক্ষে আছে এবং থাকবে, এই হলো কথাটা। কাজে আমি মানুষকে, আমার মিটামনের মানুষকে আমি বুকে ধারণ করি, অন্তরে ধারণ করি, এবং এই কারণে হাজার হাজার মানুষ আসে। আপনি একটা কঠিন সময় পার করেছিলেন, আপনার বাসার সামনে কতিপয় 4-5 জন তরুণী দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। পরবর্তীতে এর আগ থেকে আপনি এই অনুষ্ঠানেও বারবার বলেছিলেন যে কালো শক্তি, জামাত শিবির আপনার বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার করছে, আপনাকে বিএনপিতে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আপনি ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধার দল, স্বাধীনতার ঘোষকের দল দাবি করা বিএনপির সবচেয়ে বড় অস্ত্র মুক্তিযোদ্ধা হিসেবে আপনি মুক্তিযুদ্ধের বয়ান বিএনপি থেকে সবচেয়ে বেশি প্রচার করছিলেন। সেই জায়গায় এই দাবি ওঠার পরে আপনার বিরুদ্ধে বিএনপি অ্যাকশনে গেল, আপনি জবাবও দিয়েছেন, যে অবস্থান আপনার ছিল সেইভাবেই আপনি জবাব দিয়েছেন। তারপরও বিএনপি কেন আপনাকে মানে রাজনৈতিকভাবে 3 মাসের জন্য কর্মকাণ্ড বা পদপদবি স্থগিত করলো? এটা কেন হলো আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে? আমি আগে একটা উত্তর দেই। 24শে আগস্ট আমার বাসার সামনে 7 থেকে 10টা ছেলে মেয়ে আসছে, এর মধ্যে কয়েকটা ধরা পড়ছে, এদের প্রতি আমার বড় স্নেহ আছে, এদের জন্য আমার দুঃখ। এরা তো এটা করে না, এদেরকে দিয়ে কেউ না কেউ করাইছে, এবং করাইছে জামাত। এই যে মব গুলা হয়, মবের মূল নেতা হইল জামাত। আমি আবারও বলছি, মবের মূল নেতা হইল জামাত, এবং জামাত কিভাবে কি ধরনের ছেলে মেয়েদেরকে এইগুলা করায়, যারা এইসব স্লোগান দেয়, অথচ জামাত বলে তারা নাকি ইসলাম, তারা ইসলামের নামে রাজনীতি করে। এইসব ছেলে মেয়েদেরকে গাছের তালে কাওয়া স্লোগান যারা, এরা নাকি আবার ইসলাম। এরা তো সব হলো জামাত শিবিরের ছেলে পেলে, এরা কেন এত নষ্ট হবে? এদের প্রতি তো আমার মায়া আছে, কিন্তু জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী শক্তি যারা এইসব ছেলে পেলেদেরকে হাজার হাজার
কালো টাকা দিয়া কাজে লাগাইয়া ফজলুর রহমানের মতো বাড়ির সামনে বাজে স্লোগান দেওয়ায় মপ করায় সেই জামাত শিবিরের প্রতি আমার জীবনের সবচেয়ে কঠিনতম ঘৃণা রয়ে গেল। তবে এই ছেলে মেয়েরা মানুষ হইতে আমি দোয়া করি, এমনকি আমি এটাও দোয়া করি এরা যদি তাদের ভুল বুঝতে পারে মানুষ হইতে চায়। আমি একজন সিনিয়র অ্যাডভোকেট, আমার ওয়াইফ অ্যাডভোকেট, আমার ছেলে ব্যারিস্টার, ওই কোর্টে আমার শত শত আমার জুনিয়র আছে ওই জজ কোর্টে। আমি এদেরকে জেলখানা থেকে বের করব এবং তারা যাতে সুস্থ জীবনে ফিরে যেতে পারে আমি চেষ্টা করব। যদি তারা আমার সঙ্গে যোগাযোগ করে, আমি দোয়া করি এরা জামাত শিবির এই কালো শক্তির এই থেকে চক্রান্ত থেকে বেরিয়ে আসা ভালো মানুষ হোক। আমি জামাত শিবিরকে বলবো মনে রাখেন কিন্তু আমার সঙ্গে কিন্তু আপনারা এই কাজগুলা করতেছেন। আপনারা শুধু হত্যা করতে চাইতেছেন তা না, আমার নামে অপবাদ দেওয়ার জন্য অনেকগুলা ইউটিউব খুলছেন। আগে গালি দিতেন, এখন মিথ্যা প্রচার করেন। এবং এটা আমার গ্রামে আমার ধারণা আমার 24টা ইউনিয়নের প্রত্যেকটা ইউনিয়নের একটা করে ইউটিউব খুলছে আমাকে শেষ করে দেওয়ার জন্য। এবং জামাত শিবির এমন করতেছে, শত শত কোটি টাকা খরচ করতেছে আমার এলাকায়। এই যে ঈদ গেল, মানে ঈদুল আজহা, প্রত্যেক গ্রামে গ্রামে জামাতের নামে গরু দিছে এবং প্রয়োজনে তারা শত শত কোটি টাকা খরচ করবে। আমি যাতে প্রথমত আমি যাতে দল থেকে নমিনেশন না পাই, 2 নম্বর আমি যাতে পার্লামেন্টে না যেতে পারি। কারণ আমি যদি পার্লামেন্টে যাই তাহলে এদের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবো। এদের যে কালো মুখটা আছে এটা আমি সারা দুনিয়ার সামনে উন্মোচিত করে দেব। জামাত শিবির শেষ চেষ্টা করবে হয় আমাকে মাইরে ফেলতে এবং সর্বশেষ আমি যাতে পার্লামেন্টে যাইতে না পারি সেইটা আমার দলকে অনুরোধ করে হোক, যেবা হোক অথবা টাকা খরচ করে হোক সেটা চেষ্টা করবে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ওই যে জামাতের ছেলে পেলেরা আছে এদের সঙ্গে আমার কোনো ধরনের শত্রুতা নাই, কিন্তু শত্রুতাটা শুরু হয়েছে তারা যখন বলছে 71 কিছু না, 47 হইল মুক্তিযুদ্ধ আর 24 হইল মুক্তিযুদ্ধ আর 71 হইল গন্ডগোল। এটি আমার সবচেয়ে বড় যুদ্ধ এদের সাথে। আমি এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করব আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে যে 71 হইল বাংলাদেশ, 71 না হইলে বাংলাদেশ হতো না। 71 হইল বাংলাদেশের মা, আমার মা, আমাদের মা। এবং এই 71 টিকবে এবং জামাত শিবিরেরা স্বাধীনতা বিরোধী শক্তিরা এসে হাত জোর করে দেশে বাঁচতে হবে আমাদের সামনে। এটা আমি খুব ক্লিয়ার বলে দিলাম। এটা হবেই। তো একটা জিনিস আপনাকে বলি, তারা আমাকে মাইরে ফেলতে পারে। এটা যদি মেরে ফেলে যেভাবে আমি মারা যাই এটা বলতে হবে যে আমাকে স্বাধীনতা বিরোধী শক্তি মাইরে ফেলছে, এতেও আমার কোনো আপত্তি। তবে বেঁচে থাকলে এদেরকে আমি, এদের রাজনীতিকে আমি পরাজিত করবই, মুক্তিযোদ্ধাকে জয়ী আমরা করবো। একেবারে জন এই প্রসঙ্গ বললেন যে বেঁচে থাকলে মুক্তিযুদ্ধকে জয় করবেন। মুক্তিযুদ্ধ কি আবারও এক হতে পারবেন এই সংকটকালে দেশের মুক্তিযোদ্ধারা? আমি খুব ক্লিয়ার বলি, এইখানে বিএনপির একটা রোল আছে। বিএনপিকে আমি, আমার দল আমাকে 3 মাসের জন্য সাময়িক ভাবে তারা স্থগিত করছে আমার পদ, তারপরে আমি তাদেরকে ধন্যবাদ দিব, সিদ্ধান্ত নিছে, আমি মানছি। কিন্তু একটা কথা বিএনপিকে আমি বলবো যে বিএনপি না থাকলে এখন কিন্তু জামাত এই সংবিধানটা উড়ায় দিত। বিএনপি কিন্তু সংবিধানটাকে রক্ষা করে যাচ্ছে, সেই জন্য বিএনপির প্রতি আমার মারাত্মক ধরনের আস্থা এবং সম্মান বোধ আছে তার নেতৃত্বের প্রতি। বিএনপিকে এখন শুধু একটা জিনিস করতে হবে, নদীর উত্তর পারে মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পারে কিছু না এটা বললে হবে না। বিএনপিকে নির্দিষ্টভাবে বলতে হবে, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমান সাহেব ছিলেন মুক্তিযুদ্ধের মেজর জিয়া। সেই মেজর জিয়া বলেছিলেন, I Major Jia do hereby declare the independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই জিয়াউর রহমান ছিল 1 নম্বর সেক্টর কমান্ডার, সেই জিয়াউর রহমান ছিল জেট ফোর্সের ব্রিগেড কমান্ডার এবং তিনি ছিলেন মুক্তিযুদ্ধের বীরত্ব। তিনি যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। এই বিএনপিকে যদি জিয়াউর রহমানকে বাঁচাইতে হয় অথবা জিয়াউর রহমানের দলকে বাঁচাইতে হয় তাহলে বিএনপিকে বলতেই হবে আজকের প্রেক্ষাপটে আমরা মুক্তিযুদ্ধের বাইরে কিছুতেই যাব না। জামাত শিবির যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করো, স্বাধীনতা বিরোধী শক্তি, এই ব্যাপারে তোমাদেরকে আমরা 1 ইঞ্চি ছাড় দিব না। সেই কথাটা যেদিন
কঠিনভাবে বিএনপির নেতৃত্ব বলতে পারবে, সেদিন দেশও বিএনপির হবে, মুক্তিযুদ্ধ বাইচা যাবে, স্বাধীনতা বিরোধী শক্তি যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সেই ষড়যন্ত্র অনেকটা থেমে যাবে। কাজে আমি নির্ভর করতেছি অনেকটা বিএনপির উপরে মুক্তিযুদ্ধের ব্যাপারে। দুই, আমি জানি না বিএনপি এই ব্যাপারে কতটুকু আগাবে, কিন্তু বিএনপি যদি নাও আগায়, বিএনপি যদি কমও আগায়, এই দেশে মুক্তিযুদ্ধ যতদিন কথাটা থাকবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে, মুক্তিযুদ্ধের প্রজন্ম থেকে যাবে এবং মুক্তিযোদ্ধারা এক হবে, এবং মুক্তিযোদ্ধারা এক হয়ে একটা রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করবে। সেটা অনেকে এটা বললেই মনে করে এটা কি শেখ হাসিনা আবার তার দল আবার আইতেছে নাকি। না, আওয়ামী লীগ, আমি বলছি আওয়ামী লীগের আল একতে 10 বছর লাগবে। শেখ হাসিনা তার দল আসতে অনেক কঠিন, কিন্তু তার দলের সবই অপরাধী না। তার দলের অনেক নিরীহ মানুষ আছে, অনেক মুক্তিযোদ্ধা আছে, চোখের পানি নিয়ে কাঁদে, তারা কোনো অপরাধ করে নাই, দুর্নীতি করে নাই, অনেক আছে। এর বাইরে অনেক সাধারণ মানুষ আছে, শিক্ষক আছে, মাস্টার আছে, ডাক্তার আছে, সমাজকর্মী আছে, ক্ষেতের কৃষক আছে, মাটি কাটার শ্রমিক আছে, গার্মেন্টস কর্মী আছে। এরা মুক্তিযুদ্ধে বিশ্বাসী হইল 95%। কাজে মুক্তিযোদ্ধাদের দল থেকেই যাবে, এবং শেষ পর্যন্ত কেউ যদি না করে, মুক্তিযুদ্ধ নিজের প্রয়োজনেই তাকে বাঁচিয়ে তুলবে। কথাটা খুব ক্লিয়ার। তার দলের সবই, কথাটা খুব ক্লিয়ার। তার দলের অনেক নিরীহ মানুষ আছে, এর বাইরে অনেক সাধারণ মানুষ আছে, শিক্ষক আছে। জি, আমাকে শোনা যাচ্ছে? হঠাৎ করে ইন্টারনেট জটিলতার কারণে আমি একটু ডিসকানেক্ট। হ্যাঁ, শোনা যাচ্ছে, আমি কথা শুনছিলাম। আপনি বলছিলেন, আমি অনেকগুলো কথা শুনছিলাম, আমার ইন্টারনেট কানেক্টের একটু ব্যবস্থা করছিলাম। যে আপনি বলছিলেন যে বিএনপি সংবিধান রক্ষা করেছে, এটা একদম এখন পর্যন্ত খুব দৃশ্যমান যে বিএনপি সংবিধানের ব্যাপারে তাদের অবস্থান খুবই। কিন্তু মুক্তিযোদ্ধাদের যে এত হেনস্থা করা হচ্ছে, এই জায়গায় বিএনপির কোনো টু শব্দ নাই। আপনার পরপরই লতিফ সিদ্দিকী আক্রান্ত হলেন। লতিফ সিদ্দিকীরা কোনো যুদ্ধ করতে যান নাই, কোনো গোপন মিটিং করতে যান নাই, কিন্তু মবাররা তাদেরকে আক্রান্ত করলো এবং তারা সংবিধান নিয়ে কথা বলছিলেন। সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, হাফিজুর রহমান কার্জন ছিলেন, আরো অনেকে। শেষ পর্যন্ত আবু আলম শহীদ খান এবং ভূঁইয়া শফিকুল ইসলামকেও 2-3 দিন আগে, 1 সপ্তাহ আগে আবু আলম শহীদ খানকে এবং 3 দিন আগে ভূঁইয়া শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এই তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। এই যে মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে, বিএনপির কেন এখানে চুপ? কেন বিএনপি কেন কোনো কথা বলছেন? আপনার কাছে কি মনে হয় একজন রাজনীতিবিদ হিসেবে? এই ব্যাপারে বিএনপি আগে থেকে কথা বলতো, তাই তো জামাত চুপ হয়ে যেত অনেক আগে। লতিফ সিদ্দিকীরা, মুক্তিযোদ্ধারা জেলে যাইতে হতো না। বিএনপি তো এই জায়গায় চুপ করে আছে, কেন আছে আমি এটা বলবো না, দোষগুণ কোনোই বলবো না। আর আমি এখন আছি একটা 3 মাসের একটা অনাস্থার মধ্যে। কি, আমি কোনো কথা মানে দলের কোনো পদে নাই, কাজে বিএনপির হয়ে আমি কোনো কথা বলবো না। তবে আমি ব্যক্তি হিসাবে লতিফ সিদ্দিকীর মতো একজন বয়স্ক প্রবীণ রাজনীতিবিদ, দেশের জন্য যিনি মুক্তিযুদ্ধ শুধু করেন নাই, অনেক কিছু করেছেন। মুক্তিযুদ্ধ না শুধু, দেশের জন্য লতিফ সিদ্দিকী যা করেছেন, বাংলাদেশের অনেক মহামানবই তা করতে পারে নাই। উনি 12 বছর জেল খেটেছেন, এক নাগারে 7 বছর জেল খেটেছে, 79 থেকে 86 পর্যন্ত। তার নাম লতিফ সিদ্দিকী। আমি আজকে খুব কথাটা বলি, লতিফ সিদ্দিকী কিন্তু 14 সনের পরে আর আওয়ামী লীগ করতে পারে না, থেকে বহিষ্কার করা হয়েছিল। কাজী মুক্তিযোদ্ধা হিসাবে সে একটা আলোচনা সবাই যাইতেই পারে। আমার একজন সাংবাদিক ভাই মঞ্জুরুল আলম পান্না, আহারি কত ব্রিলিয়েন্ট সাংবাদিক, সে হাসিনা বিরোধী সংগ্রামে কত কথা হাসিনা সরকারের বিরুদ্ধে বলছে। যারা আজকে বৈশা আছে ওই সব বেটারা, যারা এখন সবকিছু খাইতেছে, রসগোল্লা মিষ্টি খাইতেছে ওই ইউনূস সরকারের নামে, তারা একদিনের জন্য গাম জড়ায় নাই। অথচ মঞ্জুরুল আলম পান্নারা কত সরকার মানে হাসিনা বিরোধী কথা বলছে। আমার সেই ভাই, মুক্তিযোদ্ধা ভাই আমার আনিস, এবং পরবর্তী সময় দেখলাম আবু আলম শহীদ খানের মতো একজন ব্রিলিয়েন্ট অফিসার, যে মহসিন হলের ভিপি ছিল, ছাত্র নেতাও ছিল, একজন মুক্তিযোদ্ধা, তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। এগুলা কার কাছে বলবো? চোরেরা বাইরে থাকবে, ভালো মানুষেরা জেলখানায় থাকবে। আরেকজন আছে ভূঁইয়া শফিকুল ইসলাম, তাকেও জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করি, এইসব ব্রিলিয়েন্ট লোকেরা
যারা চক্ষুষ্মান লোক, যারা বাংলাদেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক, এদেরকে রাখবে জেলখানায়। আর ওই যে ডাকাতরা যারা ডাকাতি করে তাদেরকে মাথার উপরে বসায় রাজনীতি করবেন, এর জন্যই কি আপনি নোবেল পাইছিলেন? এটারও কিন্তু একদিন প্রতিকার হবে, আমি বলে দেই খুব ক্লিয়ার। জেলে কে যাবে আমি জানি না, যে কোনো সময় যে কেউ জেলে চলে যেতে পারে, কারণ এই দেশে ভালো কাজ যারা করবে তারা এখন সবাই জেলে যাবে, আমি এটা জানি। এবং জানি বলেই বিএনপি কেন কথা বলে না এই ব্যাপারে, বিএনপি কে কথা বলতে হবে। আমি জানি একটা সময় আইসা যাবে বিএনপির, তাকে বিএনপি দলকে, বিএনপি নেতৃত্বকে এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াতে হবে। তা না হলে ওই যে আমি বারবার বলতাম, এখনো যদি বিএনপি বুঝে, বিএনপি আমাকে খুব খারাপ মানুষ মনে করতে পারে, এখনো যদি বিএনপি বুঝে, আমি 6 মাস যাবৎ বলতাছি বাংলাদেশের মূল প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, মূল যুদ্ধ যেটা, মূল সংঘর্ষ যেটা, মূল সংঘাত যেটা, এটা নির্বাচনী সংঘাত না। মূল সংঘাতটা হলে 71 থাকবে কি থাকবে না। রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের নেতৃত্বে বলতেছে 71 ছিল না, 71 থাকলে 71 ভুল ছিল। আর বিএনপি যদি মনে করে 71 ভুল ছিল, সেটা তাহলে আমার দুর্ভাগ্য। আর যদি বিএনপি মনে করে না 71 সঠিক ছিল, বাংলাদেশ যে এখন নামটা হয়েছে, যে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন শহীদ জিয়াউর রহমান, যে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান, তারা যদি মনে করেন এটার নাম বাংলাদেশ, সেটা মুক্তিযুদ্ধ করে হয়েছে, তাহলে তাদের কিন্তু ভাবতে হবে যে বাংলাদেশের পক্ষে দাঁড়াইতে হবে। এইটা খুব ক্লিয়ার। অনেকে মনে করে 24, যে কারণে আমাকে সাংঘাতিক ভাবে আমার উপরে অবিচার করা হয়েছে। হ্যাঁ, 24 সনের আগস্টের 5ই আগস্টের 2টা রূপ, আবারও আমি বলি 2টা রূপ। এর প্রধান রূপ হলো গণতান্ত্রিক রূপ, যে গণতান্ত্রিক রূপের নেতা ছিল তারেক রহমান, নেতৃত্বের দল ছিল বিএনপি। 15 বছর যাবৎ বিএনপি জমি চাষ করছে, জমিতে চারা রোপণ করছে, জমিতে তেল দিছে, বীজ দিছে, জমি পরিষ্কার করছে, ধান হলুদ করছে, আন্দোলন 15 বছর করছে। হাজার হাজার বিএনপির কর্মী জেলে গেছে, শত শত কর্মী বিএনপির হারিয়ে গেছে, লাখ লাখ কর্মী নামে মামলা হয়েছে। সেই বিএনপি ফিল্ডে তৈরি করছে। এইটা 5ই আগস্টের গণতান্ত্রিক রূপ। একদম 5ই আগস্ট পর্যন্ত বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি মারা গেছে। আমার জানা মতে একটা থানাতে, ঢাকার একটা থানাটার নাম বোধহয় সব মিললে যাত্রাবাড়ি এলাকা, যেটা ডেমরা এলাকা, সেই কয়েকটা থানা মিললে 100-র উপরে লোক কর্মী মারা গেছে শুধু বিএনপি। বিএনপি আন্দোলনটাকে গণতান্ত্রিক রূপে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করছে, জীবন দিছে গণতন্ত্র আনার জন্য। আর 5ই আগস্টের আরেকটা রূপ হইল ষড়যন্ত্রের রূপ, যে কথাটা বলার জন্য বিএনপি আমার উপরে এই বিচারটা করছে। সেই ষড়যন্ত্রের রূপ হইল, তাদের বাহিরে তারা গান গাইতো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এমনকি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাইতো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এরা ছিল প্রতারক, এরা ছিল মুনাফেক, এবং এরাই ছিল 5ই আগস্টকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পরবর্তী সময়ে তারাই বলল যে জামাত ছিল এটার ভ্যানগার্ড, শিবির ছিল ভ্যানগার্ড। এই জামাত এবং শিবিরের ভ্যানগার্ড হওয়ার একমাত্র কারণ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার জন্য, 71কে ভুলিয়ে দেওয়ার জন্য 5ই আগস্টকে তারা ব্যবহার করছে। এই কথাটা আমি বলবো। এতে যদি আমাকে দল এক্সপেল করে দেয়, আমার কিচ্ছু করার নাই। জামাত কিন্তু বিএনপির মতো গণতন্ত্র করার জন্য, তাই তো তারা ভোটে যাইতো। ভোটে যায় না কেন? কেন সংস্কারের কথা বলে? কেন তারা বলে বাংলাদেশ থাকবে না? কেন পাকিস্তানের মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী আইলে মনে করে আমাদের মামুর বাড়ি থেকে বড় মামা, বড় চাচা আইছে? কেন তারা পাশ করলে পরে, ডাকসুতে পাশ করলে পাকিস্তানে কেন আনন্দ মিছিল হয়? পাকিস্তানের জামাত ইসলাম কেন গেট করে আনন্দ মিছিল করে, রসগোল্লা খায় বা তারা তাদের মতো করে খায়? এর কারণ হইল তারা পাকিস্তান চায়। ওই 2টা রূপ আমি বলছি। গণতান্ত্রিক রূপ 5ই আগস্ট, জুলাই আন্দোলনের হইল তারেক রহমান নেতা, বিএনপির নেতৃত্ব। আর ষড়যন্ত্রমূলক রূপ হইল ওই যে ছেলেরা, সমন্বয়করা, তারা অনেক সাহসী ছেলে, আমি নিশ্চয়ই বলবো,
কিন্তু তাদের পিছনে ছিল জামাত। তারা জামাতের কথায় কাজ করছে এবং জামাতকে নেতৃত্বে নিয়ে এখন বাংলাদেশকে ধ্বংস করে নির্বাচন করব না, এই করব না কইয়া এখন এটাকে নতুন করে পাকিস্তান বানাইতে চায়, মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায়। আমি মনে করি এই ব্যাপারে বাংলাদেশের মানুষের সাবধান হওয়া প্রয়োজন আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো প্রয়োজন আছে। এই আমার দল যদি বুঝে, আর না বুঝলে আমার কিছু করার নাই, আমার কপাল খারাপ। এই মুক্তিযুদ্ধের দাঁড়ানোর কথা বললেন আপনি, এই জায়গাটা আমি আবার বলি, ডাকসুতে পাস করলো ইসলামী ছাত্র শিবির, তারেক রহমানের নামে বিরুদ্ধে স্লোগান দিয়ে গেল, এই তারেক তুমি জানো নি কে হইছে বিপিনি, এগুলো স্লোগান দেয় কেন? তাহলে তাদের সমস্ত জিতটা হলো বিএনপির প্রতি। কথাটা খুব বুঝে না। ডাকসুতে পাস করে আর হাটহাজারী মাদ্রাসায় পাস করার মধ্যে বেশ কম বাকি। ডাকসু যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিনিয়র মাদ্রাসা, হাটহাজারী একটা সিনিয়র মাদ্রাসা। সিনিয়র মাদ্রাসাতে তো এইসব লোকজন এই শিবিরের ছেলেরাই পাস করছে, করবে। যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ততদিন ছাত্র ইউনিয়ন পাস করছে, ছাত্রলীগ পাস করছে, জাসদ ছাত্রলীগ পাস করছে, ততদিন ছাত্র দল পাস করছে। এখন এটা সিনিয়র মাদ্রাসা হয়েছে। কাজে আদর্শগতভাবে যুদ্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবার কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরানো যায়, সিনিয়র মাদ্রাসা থেকে এইসব রাজাকারের বাচ্চারা যে ভাইস চ্যান্সেলর হয়ে বসে রয়েছে, সমস্ত প্রশাসন দখল করে বসে রয়েছে, তাদেরকে কিভাবে নির্বাচনের মাধ্যমে কিক আউট করা যায়, সেই দিন হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন এটা সিনিয়র মাদ্রাসা, এটার ইলেকশন নিয়ে আমি কোনো চিন্তা করি না। একেবারে আপনি বলছিলেন আবার মুক্তিযোদ্ধারা, দেশবাসী মুক্তিযোদ্ধারা এক হবে, এই জায়গা কি দেখছেন আপনি? এত এত আমি দেখছি হবে হবে, মুক্তিযোদ্ধারা সব এক হবে, এটা চিন্তা করেন না। আমার কাছে প্রতিদিন শত শত মুক্তিযোদ্ধা আসে, এতে যদি কেউ রাগ করে করুক। শত শত মুক্তিযোদ্ধা আছে। আমি ভাত খাইতে পারি না, গোসল করতে পারি না, উকালতি করি না, রুমে বসে 15 জন, বাইরে থাকে 100 মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের লোক প্রতিদিন আমার সাথে কথা বলে, আপনি আসেননি? আমি বলি না, আমি আসি না, এখনো বলতে পারবো না, দেখি আমার দল কি করে। আমার দল মুক্তিযুদ্ধের পক্ষে থাকলে তো আমি আমার দলের পক্ষে আছি এবং দলের সাথে আমি থাকতে চাই। দল যাতে জিয়াউর রহমানের দল হয়, এটা আমি চাই, মুক্তিযুদ্ধের দল। তার মানে জিয়াউর রহমানের দল কি জিয়াউর রহমানের জায়গা থেকে সরে গেছে? মানুষ মনে করে, মানুষ মনে করে। আপনার রাজনৈতিক অভিজ্ঞতা কি মনে করে? হ্যাঁ, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা বলে আমি এটা চিন্তা করি, 1 বছর পর্যন্ত জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ফেসটাকে স্মরণ করে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি এবং মানুষ মনে করে এখনো মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে। শুরুতেই বলছিলাম আপনি মুক্তিযুদ্ধের ঝান্ডা বিএনপিতে তুলে ধরছেন এবং বিএনপির বড় অস্ত্র ছিলেন মুক্তিযুদ্ধের আপনি। তারপর বিএনপি আপনাকে 3 মাসের জন্য স্থগিত করলো। পরবর্তীতে কি হবে আমরা জানি না, এখনো সময় বলে দিবে। কিন্তু আমার পার্টির জেলার সম্মেলন আছে, ওই জেলায় আমি 8 বছর প্রেসিডেন্ট এবং আহ্বায়ক ছিলাম। এই দলটা আমি কিশোরগঞ্জের জেলায় গড়ে তুলছি। পরে আমার ফাউন্ডেশনের উপরে এখন যে নেতারা আছে তারা গড়ে তুলতেছে। আমি তাদেরকেও ছোট করি না, তারা আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু তারাও তাদের প্রচেষ্টা দিয়ে গড়ে তুলতেছে। কিন্তু যখন কেউ ছিল না, ওই যে আমি সবসময় বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন 8 সনে শেখ হাসিনা ক্ষমতায় গেল এবং তাদের অত্যাচারে কিশোরগঞ্জে কেউ যাইতে পারে নাই, জিল্লুর রহমান রাষ্ট্রপতি হইল, আব্দুল হামিদ স্পিকার হইল, দেখেন কিন্তু সৈয়দ আশরাফ লোকাল গভর্নমেন্ট মিনিস্টার, একটা জেলায় 6টা সিট, 6টা এমপি সিট। এমপি সিটের একজন হইল রাষ্ট্রপতি ভৈরব কুলিয়ারচর, আরেকজন হইল স্পিকার ইটনামিটা মনষ্টগ্রাম, আরেকজন হইল লোকাল গভর্নমেন্ট মিনিস্টার সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ হুসেনপুর। এই জেলাটায় বিরোধী দলের পলিটিক্স করা কতটুকু কঠিন আপনার কি মনে হয়? হ্যাঁ, আর যেখানে হামিদ আমারে ফাইলেই মনে করে ওরে জেলখানায় ঢুকাই দিব, মনে হয় দেশ ছাড়া করবো। আমার ব্যক্তিগতভাবে আমি শত্রুতা করি না, উনি আমার শত্রুতা করছে। সেই আব্দুল হামিদ, জিল্লুর রহমান এবং আশরাফের এলাকায় আমাকে প্রথম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে কনভেনার করে পাঠাইলো কিশোরগঞ্জ জেলায়। এর 1 মাসের মধ্যে আওয়ামী লীগে ওই আব্দুল হামিদের ষড়যন্ত্রে বিএনপির একদল লোক ঢিল মাইরা পাথর দিয়ে আমার মাথার উপরে, এই চোখের উপরে এমন ঢিল দিল, একটা চোখ এখন পর্যন্ত আমার নষ্ট। এটা বিএনপির নেতারা জানে কিনা, কিশোরগঞ্জের অনেক নেতাই জানে। বহু চেষ্টা করছি, চিকিৎসা করছি, আমার ডাইন চোখটা ঠিক হয় নাই।
আমার ডাইনের মারির একটা দাঁত পড়ে গেছে, 2টা দাঁত নড়ে গেছে, পড়াটা তো পড়ছে, নড়াটা ঠিক হয় না। সেই বিএনপি আমি করছি, নির্বাসনে গেছি, জেলে গেছি, সবাইকে নিয়ে দল করছি। এখন সেই দলের সম্মেলন হইল 20 তারিখ এই জেলায়, 20 তারিখ কিশোরগঞ্জে, কিন্তু আমি হইলাম এক্সপেল, আমি হইলাম বরখাস্ত। আমি ওই কিশোরগঞ্জের দ্বারেই যাইতে পারবো না যদি অপবিত্র হয়ে যায়। আমি এখন কি মনে করতেছি যে কিশোরগঞ্জের এই সমস্ত ডেলিগেট, কাউন্সিলর এবং কর্মীদেরকে আমি জিজ্ঞাসা, আমি কি এত অপরাধী যে কিশোরগঞ্জের সম্মেলনে আমি যাইতে পারবো না? আমি না 2 মাস আগে প্রধান অতিথি হিসাবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির মিটিং, আমি প্রধান অতিথি মিটিং করে আসলাম। 6 মাস আগে আমি না তারেক রহমান সাহেব প্রধান অতিথি, আমি বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জ স্টেডিয়ামে লাখ লোকের মিটিং করে আসলাম। এখন আমি এত অপরাধী হয়ে গেলাম কেন যে আমি সম্মেলনে যাইতে পারবো না? কাজে আমি চিন্তা করতেছি নিশ্চয়ই আমার দল এই ব্যাপারটা চিন্তা করবে এবং আমার সাসপেনশন 3 মাসের জায়গায় 1 মাসে উইথড্র করে আমাকে ওখানে যাওয়ার সুযোগ দিবে। আমি সেখানে যেতে পারবো, আমি এটা মনে করি।